স্প্যানিশ ফুটবলের সবচেয়ে বড় দুই জায়ান্ট এবং এই দুই দল বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ যখন এমনিতেই মুখোমুখি হয় তাতেই উত্তেজনার পারদ অনেক বেশি বেড়ে যায়। সেটা যদি হয় কোপা দেল রের ফাইনাল তাহলে সেই উত্তেজনা থাকে আরও বেশি। এবং এই দুই দল একে অন্যকে বলে সাধারণত সিন্ডিকেট। হ্যাঁ, আপনি এখন বলতে পারেন যে বাংলাদেশের ফুটবলে বহুল প্রচলিত ওই শব্দটা কেন এইখানে ব্যবহৃত হচ্ছে সেটা আপনি খুব ভালো মতো বুঝতে পারবেন যখন এই দুই দলের ফাইনাল ম্যাচের আগে প্রেস কনফারেন্সে রেফরি এসে কাঁদেন। তখন রেফরি কেন কাঁদলেন এবং এই দুই দলের কোচ কি বললেন এবং এই জায়গায় কোন দল আসলে এগিয়ে, এই সমীকরণে চলুন আমরা একটু মেলাই। এই কোপা দেল রের ফাইনালের আগে প্রথমেই আসেন রেফরিং নিয়ে কি ঘটনা ঘটছে সেটা একটু বোঝা দরকার। কে কাকে সিন্ডিকেট বলছে এবং সিন্ডিকেটের কি পরিণতি সেগুলো একটু বোঝা দরকার। দুই জায়ান্ট তো বটেই, কিন্তু ওই ঘটনাগুলো তারা এড়াতে পারছে না। স্প্যানিশ ফুটবলে অনেক রকমের ঘটনাই ঘটে। এই ম্যাচের রেফরি রিকার্ডো বুরহোস ম্যাচের আগের দিন তার ভিএআর অফিসিয়াল নিয়ে তিনি এলেন প্রেস কনফারেন্সে এবং এসে একরকম কাঁদলেন, কারণ তাকে নাকি খুব বেশি কটাক্ষ করা হয়েছে, খুব বেশি সমালোচনার শিকার তিনি হয়েছেন সেই দাবি করে। স্প্যানিশ রেফারি 2017 সাল থেকে প্রফেশনালি এই বিগ স্টেজে রেফারিং করছেন, কিন্তু কখনো তিনি কোনো ফাইনাল ম্যাচ পরিচালনা করেন নাই। এই নিয়ে রিয়াল মাদ্রিদের কিছুটা আপত্তি আছে এবং এই আপত্তির পর্যায়ে এতখানি ওপরে যে তাই নিয়ে রেফরিকে ম্যাচের আগের দিন কাঁদতে হয়েছে। তিনি বলছেন কি, এসব এমন পর্যায়ে চলে যায় যে একদিন ছেলে স্কুল থেকে ফিরেছে কাঁদতে কাঁদতে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, সে বলল স্কুলের বাকিরা তাকে বলেছে তোমার বাবা চোর। এই হচ্ছে এখনের অবস্থা। মানে এই রেফরিকে রিয়াল মাদ্রিদ টিভি, বিখ্যাত রিয়াল মাদ্রিদ টিভি কটাক্ষ করেছে বলে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এটা নিয়ে কি মন্তব্য করবেন। তখন তিনি এই কথা বলতে গিয়ে কেঁদেই ফেলেছেন, যে ছবিটা আপনি একপাশে দেখতেও পাচ্ছেন। এবং যখন ঘোষণা করা হয়েছে যে রিকার্ডো বুরহোস এই ম্যাচের অফিসিয়ালি রেফরি হতে যাচ্ছেন, তারপরে রিয়াল মাদ্রিদ টিভি থেকে এইরকম একটা ডেটা খুঁজে বের করা হয়েছে যে ইনি যখন ম্যাচ পরিচালনা করেন তখন রিয়াল মাদ্রিদ কত পার্সেন্ট ম্যাচ জেতে আর বার্সেলোনা কত পার্সেন্ট ম্যাচ জেতে। সেখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, স্প্যানিশ ভাষা আমরা বুঝি আর নাই বুঝি এই পার্সেন্টেজ দেখে, যে 64% সময় রিয়াল মাদ্রিদ ম্যাচ জিতেছে আর 81% সময়ে বার্সেলোনা ম্যাচ জিতেছে যখন রিকার্ডো বুরহোস ম্যাচ পরিচালনা করেছেন। এই ধরনের উত্তেজনা আর এই ধরনের আলোচনা সমালোচনা কোপা দেল রের ফাইনালের আগে নতুন কিছু নয়। তার উপরে যখন বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয় তখন তো আর কোনো কথাই নাই। এই দুই দলের ম্যাচ দেখবেন আপনি কখন, শনিবার গড়িয়ে রোববার রাতে 2টোয় বাংলাদেশ সময় এই কোপা দেল রের ফাইনাল। এবং এই দুই দলের সবশেষ ফাইনাল আপনি সম্ভবত মনে করতে পারবেন খুব বেশি দিন আগের নয়, কিন্তু আবার যখন আপনি 11 বছর সময়টা গুনবেন তখন বেশ অতীতই আপনার কাছে মনে হবে। 11 বছর আগের সময়টা কাদের ছিল? লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, তাদের আমলটা। এখন যে আমল, সে আমল লামিন ইয়ামাল অথবা ভিনিসিয়াস কিলিয়ান এমবাপেদের আমল। সেই আমলে প্রথমবার আমরা দেখব এল ক্লাসিকো কোপা দেল রের ফাইনালে, মেজর কোনো টুর্নামেন্টের ফাইনালে। আপনি বলতে পারেন স্প্যানিশ সুপার কাপ বা সুপার কোপা দে স্পানার ফাইনালে তো আপনি দেখেছেন এই দুই দলকে, কিন্তু সেই তুলনায় এই টুর্নামেন্টের মর্যাদা অনেক বেশি। চলুন আপনাকে ফিরে নিয়ে যাই 11 বছর আগে, যখন গ্যারেথ বেলের এই গোলটার কথা সবাই হয়তো মনে করতে পারবেন, স্পেশালি রিয়াল মাদ্রিদ সমর্থকেরা। তিনি পেন্তোর উপর দিয়ে ওই গোলটা করেছিলেন এবং এই জায়গায় মার্ক বার্ত্রার ওই দৌড়টার কথা অনেকে মনে করতে পারবেন। বার্ত্রার গোলেই সমতায় ফিরেছিল রিয়াল মাদ্রিদ। এর আগে আনহেল দি মারিয়া গোল করেছিলেন এবং এরপর ম্যাচের শেষ দিকে গিয়ে গ্যারেথ বেল দলকে জিতিয়ে দেন ওই উইনিং গোলটা করে। 2-1 গোলে বার্সেলোনাকে হারিয়ে কোপা দেল রের শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলোত্তির রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ওইটাই ছিল প্রথম শিরোপা। তো এই তো গেল রিয়াল মাদ্রিদের সুখস্মৃতি। এবং এরও আগে 2011 সালে যখন এই দুই দল কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হয়েছিল, সেই ম্যাচটাতেও রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে হারিয়েছিল। ফাইনাল বললেই আমরা সাধারণত বলি যে রিয়াল মাদ্রিদ ফেভারিট, কিন্তু এবার এমন এক ঘটনা যে ম্যাচে রিয়াল মাদ্রিদ মোটেই ফেভারিট নয়, বরং বার্সেলোনাই এই ম্যাচে আসল ফেভারিট। বার্সেলোনা সমর্থকদের জন্য একটা সুখস্মৃতি আছে। সবশেষ যখন কোপা দেল রের শিরোপা বার্সেলোনা জিতেছিল তখন শিরোপাটা উঁচিয়ে ধরেছিলেন নান আদার দ্যান লিওনেল মেসি, এবং এটাই ছিল তার ক্যাপ্টেনের আর্মব্যান্ড পরার পরে এককভাবে একা শিরোপা তুলে ধরা ওই একটাই শিরোপা।
এই ছবিটাই বার্সেলোনা এবং লিওনেল মেসির জন্য অনেক মধুর স্মৃতি বয়ে নিয়ে এনেছিল। যদিও এরপরে লিওনেল মেসি আর বার্সেলোনার সম্পর্কটা খুব বেশি দিন টেকে নাই, কিন্তু শিরোপা তুলে ধরার অভ্যাসটা সম্ভবত লিওনেল মেসি এখান থেকেই করেছিলেন। এরপরে গিয়ে কোপা আমেরিকা, এরপরে গিয়ে ইউ নো হোয়াট, বিশ্বকাপ, সবকিছু লিওনেল মেসি জিতেছিলেন, কিন্তু সেটা হয়তো বার্সেলোনার সঙ্গে নয়। এবার বার্সেলোনা কোপা দেল রের শিরোপাটা জিততে চায় 2021 সালের পর প্রথমবারের মতো। চলুন আমরা একটু ঘেটে দেখি যে কার সম্ভাবনা আসলে এই ফাইনালে কেমন। প্রথমেই আসেন বার্সেলোনাতে আমরা যাই। বার্সেলোনার প্রবাবল 11 নিয়ে আমরা কথা বলতে পারি। বার্সেলোনা এই ম্যাচে কেমন করতে পারে সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। বার্সেলোনা এই মুহূর্তে লা লিগার সবার উপরে আছে। বার্সেলোনা কোপা দেল রের ফাইনালে তো আছেই এবং চ্যাম্পিয়ন্স লিগের জন্য তারা যাচ্ছে, অর্থাৎ ট্রেবল তাদের লক্ষ্য এবং প্রথম শিরোপাটা এটা তাদের জন্য হতে পারে। এই মুহূর্তে বার্সেলোনা যে ফর্মে আছে তাতে বার্সেলোনাকে ফেভারিট না ধরে কোনো উপায় নাই। রিয়াল মাদ্রিদও জানে এই ম্যাচে তারা যাচ্ছে আন্ডারডগ হয়ে। এখন বার্সেলোনার শক্তির জায়গাটা আসলে কোথায়? হান্সি ফ্লিক এই দলটায় কোন জাদু মন্ত্র করেছেন? আপনি জানেন বার্সেলোনার শক্তির জায়গা এবং দুর্বলতার জায়গা মোটামুটি কাছাকাছি জায়গায়। একটা হাইলাইন ডিফেন্ডিং যেটা তাদেরকে অ্যাটাকে সাহায্য করে, আবার ওটাই তাদের দুর্বলতা। রিয়াল মাদ্রিদ হয়তো সেটা এক্সপ্লয়েট করতে চাইবে। আর তাদের সবচেয়ে বড় শক্তির জায়গা সম্ভবত তাদের ফ্রন্ট লাইন, রাফিনিয়া, লামিন ইয়ামাল এবং রবার্ট লেভানডস্কি, যিনি এই ম্যাচে খেলতে পারছেন না ইনজুরির কারণে। এখন লেভানডস্কি যদি না খেলেন তাহলে কে খেলছেন? ফেরান তোরেস। তাকে নিয়ে কি আপনি দুশ্চিন্তা করবেন যে লেভানডস্কির মতো ফুটবলার নাই? সম্ভবত ফেরান তোরেসও আপনাকে খানিকটা আশ্বস্ত করতে পারেন আপনি যদি বার্সেলোনার সমর্থক হয়ে থাকেন। এই সিজনে সাবস্টিটিউট হিসেবে নেমে তিনি যতগুলো ম্যাচে প্রভাব ফেলেছেন এমনটা হয়তো অনেক বার্সেলোনা ফ্যানই ফেরান তোরেসের কাছ থেকে অন্ততপক্ষে আশা করেন নাই। এবং ফেরান তোরেস এখন এমন একটা ম্যাচে খেলতে নামবেন যেখানে তার উপরে প্রত্যাশার চাপটাও থাকবে। দেখা যাক তিনি ডেলিভার করতে পারেন কিনা। রাফিনিয়া আর লামিন ইয়ামালকে নিয়ে আলাদা করে কথা বলার বোধ হয় তেমন কিছু নাই, আপনারা সবাই সবকিছু কম বেশি জানেন। ফার্মিন লোপেজ মোটামুটি এই 11-এ নিজের জায়গাটুকু পাকা করেছেন বা শক্ত করেছেন। মিডফিল্ডে আসেন পেদ্রি এবং ফ্র্যাঙ্কি ডিয়ং। আমরা ধারণা করছি যে এই দুজনকে দিয়ে এই মিডফিল্ডটা চালানো হবে। পেদ্রি আপনি জানেন দুর্দান্ত ফর্মে আছেন। জোস কোন্ডে আরও একবার তার এই ম্যাচ স্টার্ট করার কথা। কুবার্সি এবং ইনিগো মার্তিনেজ, এখানেও পরিবর্তন আসার কথা নয়। তবে এই জায়গাটা আলটিমেটলি বার্সেলোনার জন্য একটু দুশ্চিন্তার কারণ, যেহেতু অ্যালেক্স বালদে নাই এবং ওই জায়গায় জেরার্ড মার্টিনকে আপনি যদি খেলান তাহলে ওই জায়গায় রিয়াল মাদ্রিদ হয়তো কিছু টার্গেট করে দেখতে পারে যদি তাদের কাজে দেয়। এবং আমরা ধারণা করছি যে জেরার্ড মার্টিনকেই হয়তো বার্সেলোনা ওই জায়গায় স্টার্ট করাবে। এখন বার্সেলোনা যে পরিমাণ ভুরি ভুরি গোল করছে সেটা হয়তো গেল কয়েকটা ম্যাচে একটু ছেদ পড়েছে। তার কারণ তাদের প্রচুর পরিমাণে ম্যাচ খেলতে হচ্ছে অল্প সময়ের ভেতরে, সেই ক্লান্তিটা হয়তো তাদের ভেতরে কাজ করছে। এবং বার্সেলোনার জন্য আরও দুশ্চিন্তার কারণ হচ্ছে এই ফাইনালের পর তাদেরকে খেলতে হবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফার্স্ট লেগ ইন্টার মিলানের বিপক্ষে। রিয়াল মাদ্রিদের আপাতত সেই দুশ্চিন্তা নাই বললেই চলে। তবে রিয়াল মাদ্রিদের 11 নিয়ে অনেক রকম দুশ্চিন্তা বা কাটাছেড়ার জায়গা আছে। লেফট ব্যাক যেমন ওই দলের সমস্যা, রিয়াল মাদ্রিদেও লেফট ব্যাক একটা সমস্যার কারণ। ডেভিড আলাবা ইনজুর্ড, তিনি খেলছেন না এবং ওইখানে কামাভিঙ্গারও খেলা হচ্ছে না এবং এখানে একজন ফুটবলারই আছেন গার্সিয়া। ফার্লন মেন্দি হয়তো ফিট হয়ে ম্যাচের স্কোয়াডে থাকছেন, কিন্তু 11-এতেই থাকবেন কিনা এটা ম্যাচের 24 ঘন্টা আগ পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। এবং সেন্টার ব্যাক পার্টনার রাউল আসেন্সিওর সঙ্গে রুডিগারেরই হওয়ার কথা। রাইট ব্যাকে লুকাস ভাস্কেজ আরও একটা উইক লিঙ্ক। রিয়াল মাদ্রিদের জন্য দুই ফুল ব্যাকই একটা উইক লিঙ্ক এবং বার্সেলোনার অনেকগুলো অ্যাটাকই আসলে ইনিশিয়েট হয় ওই রাফিনিয়া আর লামিন ইয়ামালদেরকে দিয়ে। এই দুই ফুল ব্যাককে যদি যথেষ্ট পরিমাণ মিডফিল্ডাররা সাপোর্ট দিতে না পারেন তাহলে আরও একটা 5-2 অপেক্ষা করলেও করতে পারে। আপনি জানেন এই বছরের এল ক্লাসিকোর বা এই সিজনের এল ক্লাসিকোর ফল কি? 2 লেগ মিলিয়ে 9-2। মিডফিল্ডে ভালভার্দেকে রাখার দরকার আছে, কারণ মূল ব্যাটেলটা আসলে এই ম্যাচে সম্ভবত মিডফিল্ডেই হতে যাচ্ছে। যার কাছে মিডফিল্ড, ম্যাচও সম্ভবত তার কাছে। পেদ্রি যে ফর্মে আছেন, ফ্র্যাঙ্কি ডিয়ং নিজেও ফর্মে আছেন, এরপরে এই মিডফিল্ড যদি তাদেরকে টেক্কা দিতে পারে তো রিয়াল মাদ্রিদের পক্ষে সম্ভব এই ম্যাচটায় ভালো কিছু করা। আর তাদের যে ফ্রন্ট লাইন, রদ্রিগো, বেলিংহাম, ভিনিসিয়াস, এমবাপে, আপনি যদি এইভাবে হিসাব করেন যে 4 জনের একজনও আসলে এই মুহূর্তে ফর্মে নাই। সবচেয়ে বাজে ফর্মে সম্ভবত আছেন রদ্রিগো, যিনি আসলে কবে শেষ গোল করেছেন নিজেও হয়তো মনে করতে পারবেন না। ভিনিসিয়াস জুনিয়র গোল হয়তো পাচ্ছেন, কিন্তু সেই ভিনিসিয়াসকে আসলে দেখা যাচ্ছে না যিনি গেম চেঞ্জার। কিলিয়ান এমবাপে ইনজুর্ড ছিলেন, গেল কয়েকটা ম্যাচ তিনি মিস করেছেন, তবে আশা করা যায় এই ম্যাচে তিনি ফিরছেন, কারণ রিয়াল মাদ্রিদের সামনে আর কোনো উপায় নাই এই শিরোপাটা জেতা ছাড়া। আর জুড বেলিংহাম বিগ ম্যাচে রিয়াল মাদ্রিদকে যদি জিততে হয়
জুড বেলিংহামকে কিছু একটা করতে হয়। আপনি আরও একবার নিশ্চিত থাকতে পারেন কার্লো আনচেলত্তি নিশ্চয়ই এমন জাদুমন্ত্র এই অল্প কদিনে বের করতে পারেন নাই যেটা দিয়ে একটা সিস্টেম দাঁড় করিয়ে ফেলবে রিয়াল মাদ্রিদ। সেটা যদি তারা পারে তো খুবই ভালো কথা, কিন্তু তাদের আরও একবার এই ম্যাচ জিততে হলে ইন্ডিভিজুয়াল পারফরম্যান্সের ওপরে হয়তো নির্ভর করতে হবে। বার্সেলোনা যদি তাদের বেস্ট শটটা দেয় আর রিয়াল মাদ্রিদ যদি তাদের বেস্ট শটটা দেয়, তারপরও এই ম্যাচে বার্সেলোনা ফেভারিট, কারণ বার্সেলোনার একটা সিস্টেম আছে যেটা রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তির আন্ডারে এই সিজনে খানিকটা হলেও মিসিং। এখন রিয়াল মাদ্রিদের কোন কাজটা খুব বেশি প্রয়োজন? রিয়াল মাদ্রিদের এই যে ব্যাকলাইন, এই ব্যাকলাইনটার একটা ইউনিট হিসেবে কাজ করা খুব বেশি প্রয়োজন। যদি মানে ওই 5-2 আর 4-0 এই দুইটা স্কোর লাইন থেকে রিয়াল মাদ্রিদ কোন জায়গায় অনুপ্রেরণা খুঁজতে পারে। আপনি ওই 4-0-তে আসেন, ফার্স্ট হাফ ঠিক আছে ইভেন, মানে কোনো রকম চলছিল, এরপরে এক পেশে হয়ে যাওয়া পুরো ম্যাচটা। প্রথম কিছু সময় আমরা দেখেছি যে রিয়াল মাদ্রিদ কন্টেস্টটা জমাতে পারছিল। সুপার কোপা দে এসপানা একই ঘটনা, রিয়াল মাদ্রিদ প্রথমে একটা লিডও নিল কিন্তু কাজে দিল না। ওই জায়গায় রিয়াল মাদ্রিদের ফ্রন্টম্যানরা যদি বার্সেলোনার হাইলাইন ডিফেন্স ফাঁকি দিতে পারেন এবং একই সঙ্গে সেখান থেকে ফিনিশিং টাচটা খুঁজে পান, তো রিয়াল মাদ্রিদের পক্ষে সম্ভব যদি তাদের ডিফেন্স লাইন ওই জায়গায় ঠিকঠাক মতো ওয়ার্কআউট করে। এবং রিয়াল মাদ্রিদের যে দুর্বলতাগুলো এই সিজনে ফুটে উঠেছে, এর কোনো কিছুই আমাদেরকে বলছে না এই রিয়াল মাদ্রিদ বার্সেলোনার সঙ্গে পেরে উঠবে। আর বার্সেলোনার ক্ষেত্রে যদি আপনি আসেন, ওই হাইলাইন ডিফেন্ডিং আপনি যত যাই বলেন না কেন তারা ওইটা মেনটেন করবেই, কিন্তু আসল ঘটনা হচ্ছে তাদের মিডফিল্ডের ওই ইন্টেন্সিটি থাকছে কিনা। যখন মিডফিল্ড থেকে ওই রানগুলো হচ্ছে বা বলগুলো আসে, তখন মিডফিল্ডে তারা ওই ব্লকটা করতে পারছে কিনা উইদাউট দ্য বল। আবার রিয়াল মাদ্রিদকে আপনি দেখেছেন কার্লো আনচেলত্তির আন্ডারে এই সিজনে 4-4-2 ফরমেশনে উইদাউট দ্য বল তারা খেলছে, এবং তারা চেষ্টা করবে রদ্রিগোকে দিয়ে ডিফেন্স করিয়ে ওই জায়গায় ওই বার্সেলোনার যে উইঙ্গার তাকে আটকাতে। কিন্তু কথা হচ্ছে এই জায়গায় এই কাজটা কে করবেন? ভালভার্দে বা শুয়েমেরি যারা খেলছেন তাদেরকেও একজন সম্ভবত কোনো একজন মিডফিল্ডারকে ওয়াইড পজিশনে অনেক বেশি শিফট করতে হতে পারে, তাতে আবার মাঝের যে জায়গাটা খালি সেই জায়গায় বেলিংহামকে বা অন্য কাউকে যেতে হবে। বেলিংহাম সাধারণত আমরা দেখেছি লেফট সাইডে চলে যান মূলত, এবং ভিনিসিয়াস এবং এমবাপে তাদের পজিশনিংটা অনেকটা মিডলে হয়ে যায়। ভিনিসিয়াস অনেক ক্ষেত্রে সেকেন্ড স্ট্রাইকার এবং ফার্স্ট স্ট্রাইকার হয়ে যান কিলিয়ান এমবাপে। এই সব কিছুই আসলে কাগুজে কথাবার্তা। এরপরে ম্যাচে কি ঘটছে সেগুলো নির্ভর করছে প্লেয়ারদের ওপরে। এখন আপনি বলতে পারেন যে এখানে আরেকটা কন্টেস্ট জমে উঠেছে, ফেরান তোরেস ভার্সেস এন্দ্রিক। এই দুইজনেই এই মুহূর্তে কোপা দেল রের টপ স্কোরারদের লিস্টটা লিড করছেন। এখন কথা হচ্ছে এই ম্যাচে কে কাকে ছাড়িয়ে যাবেন, সেটার প্রয়োজন পড়বে কিনা, এন্দ্রিককে কার্লো আনচেলত্তি নামাচ্ছেন কিনা বা কখন নামাচ্ছেন সেটা আমরা জানি না, হয়তো ম্যাচের প্রয়োজন থাকলে তিনি সেকেন্ড হাফে তাকে নামাবেনি, কিন্তু ফেরান তোরেস স্টার্ট করছেন, তার সামনে সুযোগ আছে এই ম্যাচে গোল করে নিজেকে এই টুর্নামেন্টের টপ স্কোরারের তালিকায় নিয়ে যাওয়া। এবং শেষ করার আগে একটু মনে করিয়ে দেই এই সিজনের এল ক্লাসিকো আসলে কতখানি প্রভাব রাখছে। এই যে এই মুহূর্তে 4 পয়েন্টের লিডে বার্সেলোনা আছে, তার 3টা পয়েন্টই তারা পেয়েছিল লা লিগায় যখন তারা অক্টোবর মাসে হারিয়ে দিয়েছিল রিয়াল মাদ্রিদকে। এইটা শিরোপার জন্য লড়াই, সুপার কোপা দে এসপানা হয়ে গেছে, এবং আরও একটা লড়াই আপনি দেখবেন মে মাসের 11 তারিখে যখন এই দুই দল মুখোমুখি হচ্ছে লা লিগার শিরোপার জন্য। এবং আপনার কাছে জানতে চাই এই ম্যাচের প্রেডিকশন আপনার মতে কি, কারণ বহু হিসাব নিকাশ আপনি মেলাতে পারেন এবং এই ম্যাচে ফেভারিট আপনি বার্সেলোনাকে ধরতেও পারেন, কিন্তু যখন ম্যাচটার নাম এল ক্লাসিকো তখন সেখানে আর কোনো সমীকরণ কাজে লাগে কি? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.